আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এ কথা নিঃসন্দেহে দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করা যায় যে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে আন্তর্জাতিক বিশ্বের প্রচণ্ড চাপের মুখে পড়েছে এবং আরও বেশি পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। খুব স্বাভাবিক। এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বা বহিঃশক্তির সঙ্গে আমাদের সরকারের কী ধরনের কথাবার্তা হচ্ছে তা তো খুব উপরিভাগ থেকে খুব বেশি জানার কোনো সুযোগ নেই। তবে নানান মাধ্যমে বিশ্বাসযোগ্য সূত্রে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে যদি আমরা কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচোয়ের বাংলাদেশ সফরের কথা বলি, তিনি বাংলাদেশ সফরে এসে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠক করেছেন, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং একই সঙ্গে ভারতসহ বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং হাই কমিশনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কি কথা হয়েছে সেসব বৈঠকে আমরা খুব বেশি জানার সুযোগ তৈরি করতে পারিনি। তবে নানানভাবে নানান বিশ্বস্ত সূত্রে যেটুকু জানা যাচ্ছে, কমনওয়েলথের পক্ষ থেকে একটা গুরুত্ব তুলে ধরা হয়েছে আগামী নির্বাচনকে ইনক্লুসিভ করতে। এবং কেন কমনওয়েলথ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়ে পরে আসছি। প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি গত সোমবার যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তিটি, প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হলো, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন আশা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি কমনওয়েলথের মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসব মুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তো প্রেস উইং থেকে তো এ ধরনের শব্দ দিয়েই বিজ্ঞপ্তি পাঠানোর কথা। শব্দগুলো খেয়াল করুন, লেখা রয়েছে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং উৎসব মুখর। অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক এইসব শব্দ কিন্তু কোথাও নেই বা থাকেও না। প্রধান উপদেষ্টা যেসব বক্তব্য দিচ্ছেন, সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, কোথাও অংশগ্রহণমূলক বলা হচ্ছে না। কিন্তু শার্লি বোচোয়ে তিনি তার ফেসবুকে যে পোস্টগুলো দিয়েছেন, বাংলাদেশ সফর শেষে ফিরে যাওয়ার পরে যে পোস্টগুলো দিয়েছেন, সেখানে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং স্পষ্টভাবে তিনি কী বলতে চেয়েছেন বা কমনওয়েলথ কী বলতে চাচ্ছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি হয়েছে সে সম্পর্কে তার ফেসবুক পোস্টে উল্লেখ করছেন যে কমনওয়েলথের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক এবং ন্যায়সঙ্গতভাবে যাতে অনুষ্ঠিত হয় সে বিষয়ে কথা বলা হয়েছে। আবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে বৈঠক করেছেন সে বিষয়ে তিনি আলাদা একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি যে বিষয়টি বলছেন যে একটি অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য এবং সকল বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচনে কমনওয়েলথ কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সেসব বিষয়ে কথা হয়েছে। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এই শব্দগুলো তিনি বেশ জোরালোভাবে উপস্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের এই মুহূর্তে বিভিন্ন যে প্রধান রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে তারা বৈঠক করেছে কমনওয়েলথের পক্ষ থেকে শার্লি বোচোয়ের নেতৃত্বে। সেখানেও আগামী নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো নানান মাধ্যমে জানা যাচ্ছে এবং সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তিনি নাকি অনলাইনে বৈঠক করেছেন। নানান বিশ্বস্ত মাধ্যমে এই কথাও জানা যাচ্ছে। অর্থাৎ আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। আমি যে বিষয়টি সবসময় আমার ধারণা থেকে বলে আসছি যে ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন হবে না, আর হলেও সেটি অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে, সেটি ফেব্রুয়ারিতে হোক কিংবা আরও পরে বা আগে, যখনই হোক না কেন। এখন বিষয় হচ্ছে যে কমনওয়েলথ কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
আমরা জানি যে কমনওয়েলথের সদস্য দেশ 56টি, এর মধ্যে G7 এবং G20-র যেই সদস্য রাষ্ট্র রয়েছে তারাও কমনওয়েলথভুক্ত। গুরুত্বটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ব্রিটেন থেকে শুরু করে আরও শক্তিধর নানান রাষ্ট্র এর মধ্যে রয়েছে। বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত রাষ্ট্র হিসেবে উন্নতি লাভ করবে এবং স্বল্পোন্নত দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ওপেন ফোরাম হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথ তার সদস্য রাষ্ট্রগুলোকে অর্থনীতিতে স্বাবলম্বী করতে বা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ভবিষ্যতে কোন ধরনের নীতি বা কৌশল কাজে লাগতে পারে সে বিষয়ে ধারণা, পরামর্শ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে থাকে। একই সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে, সদস্য রাষ্ট্রগুলোর বাণিজ্য বৃদ্ধিতে এবং আমদানি রপ্তানি থেকে সুফল অর্জন করতে কমনওয়েলথ তার সদস্য রাষ্ট্রগুলোকে নানানভাবে সহযোগিতা করে থাকে। বাণিজ্য সুবিধার মাধ্যমে সদস্য দেশগুলো যাতে সহজে এবং তুলনামূলক কম খরচে নিজেদের মধ্যে আমদানি সহজ আরো ত্বরান্বিত করতে পারে সে বিষয়েও আইনগত এবং অর্থনৈতিক কাঠামোগুলোকে শক্তিশালী করে। এগুলো মনে হতে পারে যে শুধুমাত্র বলার জন্য বলা হয়ে থাকে, এগুলো না, নিশ্চয়ই নয়। আমি তো বললাম যে G7 ভুক্ত দেশ, G20 ভুক্ত দেশ, এইগুলো কমনওয়েলথের সদস্য। সো শক্তিধর রাষ্ট্রগুলো যখন এই ফোরামের সদস্য, কমনওয়েলথে যখন কোনো সিদ্ধান্ত নেয় অবশ্যই সদস্য রাষ্ট্রগুলো সেদিকেই তারা তাদের মনোযোগ নিবদ্ধ করে। সেই সব জায়গা থেকে অবশ্যই কমনওয়েলথের যেই ভাবনা, বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের যেই আশাবাদ, সেগুলোকে খাটো করে দেখা কোনো সুযোগ নেই। এবং এরপরে তো ভারত রয়েছেই। সবসময় বলি যে ভারত আওয়ামী লীগের জন্য নয়, ভারত তার নিজের সিকিউরিটির জন্যই অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই প্রত্যাশা করে এবং তার জন্য যা যা করার ভারত ততটাই করার চেষ্টা করবে। জলে কুমির, ডাঙায় বাঘ। জেনারেল ওয়াকারুজ্জামানকে বিপদ ঘিরে ফেলেছে সব দিক দিয়ে। শক্তি এবং দুর্বলতার মধ্যে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থানে থেকেও জেনারেল ওয়াকারুজ্জামান এক অনন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গেছেন আজ। এটা একই সঙ্গে শক্তি এবং দুর্বলতার সমন্বয়, ক্ষমতা এবং অসহায়তার একটি জটিল মিশ্রণ। জেনারেল জামানের অবস্থা আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে 2004 সালের গ্রেনেড বিস্ফোরণ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে চালানো তৎকালীন সেনা পুলিশ অভিযানের সাথে যাদের সংযোগ ছিল তারা কঠোর রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হতে পারেন। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনা অফিসার যারা গ্রেনেড হামলার পরবর্তী অধ্যায়ের সঙ্গে পরিচিত, তারা ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে জানিয়েছেন গ্রেনেড হামলায় অভিযুক্ত তারেক রহমানকে সেনা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার পা ওপরে বেঁধে ঝুলিয়ে, মাথা নিচের দিকে ঝুলিয়ে এমন পালিশ করেছিল তাকে যে তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্যে তাকে লন্ডনে নিয়ে যেতে হয়, হেঁটে বিমানে ওঠার ক্ষমতা ছিল না তার। এই পালিশ করার কাজে নেতৃত্ব দেন আজকের জেনারেল ওয়াকারুজ্জামান। তখন তিনি জুনিয়র অফিসার। বিএনপি দল তাদের যুবরাজের এই হাল করার যে মূল কারিগর যারা ছিল, তাদের, বিশেষ করে তাদের নেতা ওয়াকারুজ্জামানকে ক্ষমা যে করবে না এটা নিশ্চিত। অন্যদিকে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে 5 আগস্ট 2024-এ শেখ হাসিনার পতনে তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহ বা অন্যান্য গুরুতর অভিযোগ আনা যে হতে পারে এটা নিশ্চিত।
বেইমানির শাস্তির চেয়ে বড় শাস্তি ওয়াকার পাবেন একটি বৈধ নির্বাচিত সরকারের অবৈধভাবে পতন ঘটাবার কারিগর হিসেবে। এই পতনের ষড়যন্ত্রে তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন। বাংলাদেশ সংবিধানে এর বড় সড় শাস্তির কথা বলা আছে। কি সে কথা বলা আছে পরে বলছি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কে বাঘ আর কে কুমির, কে ডাঙায় আর কে জলে, সেটা যে যার মতো বিচার করবেন। তবে মোদ্দা কথা হলো ওয়াকারকে ঘিরে ফেলেছে মূলত এই দুজন তো বটেই, যাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি। কিন্তু এই দুই শত্রুর বাইরেও ওয়াকারের আরও শত্রু আছে, যেমন জামাত। তারা ভেবেছিল তাদের নেতাদের ৭১-এর যুদ্ধ অপরাধে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিলেন, সেই গায়ের ঝাল মেটাতে তারাও শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবেন বা মব লিঞ্চিংয়ে ওই ৫ আগস্টেই টুকরো টুকরো করবেন। ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল, কিন্তু ভারতের চাপে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে বিশেষ সেনা বিমানে দিল্লি পাঠিয়ে দেন। এই বিশ্বাসঘাতকতা ভোলেনি জামায়াত। তারা তাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়ার জন্যে, বাড়া ভাতে ছাই দেওয়ার জন্যে ওয়াকারকে তারা কিন্তু ধরবেই আজ না হোক কাল। তারা ইউনূস সরকারকে দিয়ে ইতিমধ্যে ১৫ জন সেনা অফিসারের বাইরে আরও জনা ৩৫ সেনা অফিসারের শুনেছি মোট ৫০ জনের লম্বা লিস্ট তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য। যা খবর সেই তালিকায় আছেন জেনারেল জামান। বর্তমানে এই পরিস্থিতিতে যে কারণে তিনি কিছুটা সুরক্ষিত বোধ করছেন তা হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস যতক্ষণ প্রশাসনে থাকবেন এবং যতক্ষণ জেনারেল জামান ইউনূসের আজ্ঞাবহ থাকবেন ততক্ষণ পর্যন্ত জামান কিছুটা নিশ্চিন্ত। এজন্যই যেটা আগে যেরকম বিবেকের ভূমিকায় অভিনয় করতেন, আজকাল আর তিনি ভুলেও মুখ খোলেন না, বরং ইউনূসকে সেনা পদকে সম্মানিত করেছেন যমুনাতে গিয়ে। পাকিস্তানের সেনানায়ক অপারেশন সিন্দুরে গোহারা হেরে ফিল্ড মার্শাল হয়েছেন, আর বাংলাদেশকে রসাতলে পাঠিয়ে ইউনূস, যিনি নিজে সেনা নন, সেনার কোনো সদস্য নন, তিনি বিশিষ্ট সেনা পদক পেলেন, সেটা হচ্ছে এই ওয়াকারের কাছ থেকে। চমৎকার। কিন্তু এই নিরাপত্তাটি কিন্তু অত্যন্ত সংকটপূর্ণ, মানে ইউনূসের নিরাপত্তা, ইউনূসের কাছ থেকে যে নিরাপত্তা পাচ্ছেন ওয়াকার, এবং বহু বিষয়ের ওপর নির্ভরশীল। ২০০৪ সালের গ্রেনেড হামলার মামলায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের আদালত, মানে ব্যবস্থা, আদালতে বিচার ব্যবস্থা কিভাবে রাজনৈতিক পরিবর্তনের সাথে বিচারের রায় পরিবর্তিত হচ্ছে। ২০১৮ সালে তারেক রহমান এবং অন্যদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটা ২০০৪-এর গ্রেনেড মামলায় ২০১৮ সালে ১৪ বছর ধরে বিচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পরে হাইকোর্ট সেই সমস্ত সাজাকে বাতিল করে দেয় এবং তারেক রহমান সমেত সকলকে বেকসুর খালাস দিয়ে দেয়। এই প্রসঙ্গে জেনারেল জামানের অবস্থানও এই ধরনের রাজনৈতিক উত্থান পতনের সাপেক্ষে। যদি বিএনপি ক্ষমতায় আসে এবং ২০০৪-এর ঘটনাগুলিকে নতুন করে মূল্যায়ন করা হয়, তাহলে অনেক সেনা পুলিশ কর্মকর্তার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানও বিচারের মুখোমুখি হবেন, এবং সেটা হবেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে। আমার আগেই বলেছি, ৫ আগস্টে রাইফেল নামিয়ে রেখে নির্বাচিত সরকারের পতন ঘটাবার দায় একান্তভাবে ওয়াকারুজ্জামানের ওপর পড়ে। যাবেন কোথায়? ওই যে বলেছি না, জলে কুমির ডাঙায় বাঘ। একদিকে ইউনূস প্রশাসনের স্থায়িত্ব নিয়ে প্রবল অনিশ্চয়তা, অন্যদিকে বর্তমান ইউনূস সরকার ইতিমধ্যে ১৫ জন সিনিয়র সেনা অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যারা শেখ হাসিনার আমলের
মানবাধিকার লঙ্ঘনের নানান অভিযোগে অভিযুক্ত। জেনারেল জামান এটা আটকাতে অনেক তদবির করেও ব্যর্থ। ইউনূস সরকারের এই পদক্ষেপ পরিষ্কারভাবে দেখায় যে ইউনূস সরকার সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে প্রস্তুত। তবে বর্তমান পর্যায়ে জেনারেল জামানকে সরাসরি লক্ষ্য করা হয়নি, এখনো তাকে দয়া দেখানো হচ্ছে। কিন্তু ওই মে মাসের জ্বালাময়ী হুমকি ধমকির, গত মে মাসে যেটা তিনি দিয়েছিলেন অফিসার্স অ্যাড্রেসে সেনানিবাস থেকে, সার বিন্দুমাত্র এখন যদি ওয়াকার দেখান তিনি অভিযুক্ত হবেন সঙ্গে সঙ্গে। আর অভিযুক্ত হলেই নতুন আইনে জেনারেলের চাকরিও নট হয়ে যাবে। সার্কাসের ট্র্যাপিজের খেলা দেখেছেন, সেই খেলা খেলছেন জেনারেল জামান। আর এই খেলা খেলতে গিয়ে তিনি নিজের নাক কেটেছেন, সেই সঙ্গে দেশপ্রেমিক সেনাবাহিনীর নাক বলতেও আর কিছু রাখছেন না। ইউনূসের চেলা চামুন্ডারা দিন রাত খিস্তির বন্যা বইয়ে দিচ্ছে ওয়াকারের নামে, সেনার নামে, তাকে কুকুর বলে গালি দিচ্ছে, এই সমস্ত কিছু। কিন্তু এসব সত্ত্বেও ওয়াকারুজ্জামান তিনি কি করছেন, সকলকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছেন, বলছেন যে এরা তো বাচ্চা ছেলে। তিনি ওই যে বললাম যে কথাটা বলছেন, পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো দেশ পাবেন না যার আর্মি চিফ এতটা দুর্বল, এতটা আত্মমর্যাদাহীন। একটু পুরনো দিনের বাংলা একটু গালাগাল হয়, তাহলে বলতে বাধ্য হচ্ছি কথাটা, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান এতটা ধ্বজভঙ্গ সেনাপ্রধান হতে পারে সেটা কেউ ভাবা যায়নি। জেনারেল জামান ইউনূস সরকারের সাথে সহযোগিতা করছেন ক্ষমতা ধরে রাখার জন্যে, অপরাধীর কাঠগড়ায় যাতে না দাঁড়াতে হয় তার জন্য। ইউনূস প্রশাসনের সাথে তার সম্পর্ক খারাপ হলে তার অবস্থান দুর্বল হয়ে যাবে। কোনো জেনারেল যে এমন দুর্বল মেরুদণ্ডের হতে পারে ভারতের সেনা কর্তৃপক্ষ সেটা আন্দাজও করতে পারেনি। পারলে এই লোকটার পেছনে এত সময় ও শ্রম ব্যয় করতো না। কমাস আগে মধ্য আফ্রিকা সফর সেরে ফেরার সময় সামরিক অভ্যুত্থান থেকে তাকে বাঁচাতো না ভারতের গোয়েন্দারা। বাংলাদেশের মিলিটারি ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সেনা নেতৃত্ব রাজনৈতিক পরিবর্তনের সময় বিপদে পড়েছে। 1975 সালের পরবর্তী সেনা অভ্যুত্থান থেকে শুরু করে 1-11 সরকারের সময় পর্যন্ত সামরিক প্রশাসন সবসময় পরবর্তী সরকারের দৃষ্টিকোণ থেকে বিচারের মুখে পড়েছে। জামানের ক্ষেত্রে এই ঐতিহাসিক প্যাটার্ন একটি বড় হুমকি। জেনারেল জামানের ভবিষ্যৎ এখন 3টি মূল ফ্যাক্টরের ওপর নির্ভর করছে। প্রথমত, ফেব্রুয়ারি 2026-এ পরিকল্পিত নির্বাচনের ফলাফল এবং কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার উপর। আবার সেই রাজনৈতিক দল তাকে ক্ষমা করবে কিনা। খবর আছে ওয়াকার হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। এই জন্যই শেখ হাসিনা তার পতনের পেছনে ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে যে সাক্ষাৎকারগুলো বর্তমানে কিছুদিন ধরে দিচ্ছেন, তার কোথাও এই সেনার ভূমিকা, ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে আজকাল কিছু বলছেন না। দ্বিতীয়ত, ইউনূস প্রশাসনের স্থায়িত্ব এবং তার আন্তর্জাতিক অবস্থান। ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে তার তাবেদারি করে ওয়াকার ক্ষমতায় থাকবে। এখন ইউনূস যদি ফেব্রুয়ারির নির্বাচনটাকে যদি আরো 2 বছর 1-5 বছরের জন্য পিছিয়ে নিয়ে যায়, তাতে ওয়াকারুজ্জামান কিচ্ছু বলবে না, দেখে নেবেন। তৃতীয়ত, পাকিস্তান এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সেনা প্রধানদের মতোই আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক আইনের ভূমিকা, যেখানে একজন সেনা নেতা যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচারের সম্মুখীন হতে পারেন, এটা এড়াতে পারবেন না ওয়াকারুজ্জামান। জুলাই অভ্যুত্থানে সেনা একেবারে অহিংসার রাস্তায় যে গোড়া থেকে ছিল তা তো নয়। এবার আসি, তারাও গুলি চালিয়েছে। এবার আসি সরকার পতনের পর কি শাস্তি হতে পারে ওয়াকারুজ্জামানের সেই বিষয়টিতে। ইউনূস আমলের বর্তমান ট্রাইব্যুনাল থাকলে জামাত যে শাস্তি দিতে চাইবে সেটাই হবে আইন, সেখানে কোনো আইনের কোনো বাধ্যবাধকতা নেই। বিএনপি ক্ষমতায় এলে
তারেক রহমান ও অন্যদের পেটানোর দায়ে মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে, তাতে বেশ কয়েক বছরের অনিবার্য কারাবাস। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন, নির্বাচিত না হলেও পরেও নির্বাচনে দাঁড়ানো যায়, তখন ওয়াকারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চালু হতে পারে। আর তার কি শাস্তি, কারণ ততদিন আবার ওয়াকার তিনি কিন্তু রিটায়ার করে যাবেন, তার কি শাস্তি বলি সে কথা। বাংলাদেশের সংবিধানে দেশদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত শাস্তির বিধান অনুচ্ছেদ 7 কয়ে নির্ধারিত হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ 7 ক অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে অথবা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বা এর কোন অনুচ্ছেদ রদ, বাতিল বা স্থগিত করে অথবা ঐরূপ করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করে, বা সংবিধান এবং এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে অথবা ঐরূপ করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করে, তাহলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হবে এবং সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে। অনুচ্ছেদ 7 কয়ের 3 নম্বর দফায় বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী ব্যক্তি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দেওয়া সর্বোচ্চ শাস্তিদণ্ডে দণ্ডিত হবে। এইবার এই সর্বোচ্চ শাস্তির মানেটা নিয়ে ব্যাখ্যার পার্থক্য আছে। এর অর্থ হলো সংবিধান নিজে কিন্তু মৃত্যুদণ্ডের কথা বলেনি, বরং এটি বাংলাদেশের দণ্ডবিধি 1860-এর প্রাসঙ্গিক ধারা তার দ্বারা নির্ধারিত হয়। বাংলাদেশের দণ্ডবিধির 124-এর ক ধারা অনুসারে যে ব্যক্তি লিখিত বা মৌখিক শব্দাবলী, চিহ্ন বা দৃশ্যমান প্রতীকের মাধ্যমে আইন বলে গঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে, বৈরিতা সৃষ্টি করে, যেটা ওয়াকারুজ্জামান করেছেন শেখ হাসিনার সরকারের প্রতি, সেই ব্যক্তি এই শাস্তিগুলোর একটিতে দণ্ডিত হবে। কি? যাবজ্জীবন বা তার চেয়ে কম মেয়াদের কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড, অথবা 3 বছর মেয়াদি কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড, অথবা তৃতীয়ত শুধুমাত্র অর্থদণ্ড। একথা উল্লেখযোগ্য যে দণ্ডবিধির ধারায় এই 124-এর ক ধারায় মৃত্যুদণ্ডের বিধান নেই। সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে যাবজ্জীবন। সুতরাং মৃত্যুদণ্ড না হোক, উনি তো আবার শেখ হাসিনার আত্মীয়, সুতরাং মৃত্যুদণ্ড না হোক, যাবজ্জীবন কারাগারে কাটাবার সম্ভাবনা একেবারে বাদ দেয়া যায় না। এখনকার মতো এই পর্যন্ত, ধন্যবাদ।